ওয়েলকাম স্টুডেন্টস। তা আমাদের আজকে যে এভলিউশন মেন টপিক, তো এভলিউশন চ্যাপ্টারের আমাদের আজকে আলোচনার বিষয়বস্তুটি হলো ডারউইনিজম। মেন টপিকটা খুব ইন্টারেস্টিং, এবং এভলিউশন মানে আমাদের প্রথমেই যে মাথায় যে চিন্তা ভাবনা বা ধারণাটা আসে সেটা হচ্ছে ডারউইনের থিওরিটা। মানে ডারউইন বিজ্ঞানী, পুরো নাম চার্লস রবার্ট ডারউইন, তাই তো আমরা সবাই জানি। তা বিজ্ঞানী ডারউইন এভলিউশন সম্পর্কিত যে তথ্য বা যেই রিসার্চ বা যে গবেষণাটা করেছে এবং তার ভিত্তিতে তিনি যে রেজাল্টটা দিয়েছিলেন সেটাকেই আমরা বলবো ডারউইনিজম বা ডারউইনের মতবাদ অ্যাবাউট এভলিউশন। এভলিউশন বিবর্তন সম্পর্কিত ডারউইনের বিভিন্ন মতবাদ। তাহলে এটাই আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো। এবার আলোচনাটা শুরু করি। দেখো, তা বিবর্তনটা কি করে ঘটছে, বিবর্তনের ধারা, এর প্রকৃতিটা বা বিবর্তনের গতি প্রকৃতি সেটা কি করে হচ্ছে সেটা বিজ্ঞানী ডারউইন একটা তার রিসার্চ করেছিলেন বা তার গবেষণালব্ধ ফলাফল প্রকাশ করেছিলেন। হয়েছে, প্রথমে ইন্ট্রোডাকশন চলে আসি যে চার্লস রবার্ট ডারউইন তিনি হচ্ছেন একজন ব্রিটিশ, ন্যাশনালিটি তার হচ্ছে ব্রিটিশ। তিনি ইংল্যান্ডের একজন খুব ভালো পরিবারে, ওয়েল ফার্নিশড, একজন খুব ভালো সম্ভ্রান্ত পরিবার, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একধারে ছিলেন ন্যাচারালিস্ট কাম সায়েন্টিস্ট কাম ফিলোসফার, মাল্টি ট্যালেন্টেড পার্সন। তা ডারউইনের যে এভলিউশনের যে থিওরিটা, এই এভলিউশন থিওরিটা তিনি হচ্ছে যে অনেক বছরের রিসার্চ, অনেক বছরের গবেষণা, অবজারভেশন সবকিছুর একটা মিলিত ফলাফল হয়েছে। তা ডারউইনিজম শুরু করার পর্বে তিনি কি করে এই এভলিউশনের থিওরিটা দিলেন? প্রথমত তার আগে একজন বিজ্ঞানী ছিল, ন্যাচারালিস্ট বা এনভায়রনমেন্টালিস্ট, বিজ্ঞানী ম্যালথাস। হয়েছে, বিজ্ঞানী ম্যালথাস, তার একটা থিওরি ছিল। কি থিওরি? ম্যালথাসের পপুলেশন, বিজ্ঞানী ম্যালথাসের পপুলেশন থিওরি। হয়েছে, এই পপুলেশন থিওরিটা তিনি খুব ভালো করে স্টাডি করেছিলেন। তা পপুলেশন থিওরিটা স্টাডি করার পর তাহলে ম্যালথাসের যে পপুলেশন স্টাডিটা, এটা হচ্ছে যে সাবজেক্টের উপর ডিপেন্ড করেছে সেটা ছিল ডেমোগ্রাফি। হয়েছে, ডেমোগ্রাফি। এই ডেমোগ্রাফিতে তিনি একটা পপুলেশন থিওরি দিয়েছিলেন। এটা স্টাডি করার পর এই যে ইন্সপিরেশনটা তিনি পেলেন, ওই ইন্সপিরেশনটা থেকেই চার্লস রবার্ট ডারউইন তিনি তার এভলিউশন সম্পর্কিত ধ্যান ধারণাগুলো নতুন ভাবে উদ্ভাবন করেছিলেন। নতুন ক্রিয়েটিভিটি, নতুন ইনভেনশন এগুলো করা হয়েছে। তা তিনি হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে যে ভ্রমণ করেছিলেন, ট্রাভেলিং করেছিলেন, এবং যেই শিপটা বা যে জাহাজে করে তিনি ট্রাভেল করেছিলেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, সেই শিপটার নাম হচ্ছে HMS বিগল। HMS বিগল শিপটার নাম। এই শিপটা করে তিনি বিভিন্ন জায়গায় হচ্ছে যে ভ্রমণ করেছিলেন। পার্টিকুলারলি কোথায় কোথায় তিনি যেসব জায়গায় ভ্রমণ করেছিলেন সেগুলো ছিল ল্যাটিন অ্যান্ড সাউথ আমেরিকা। হয়েছে, অস্ট্রেলিয়া, সাউথ প্যাসিফিক আইল্যান্ডস। হয়েছে, সাউথ ইস্টার্ন এশিয়া, এইসব রিজিয়ন গুলো ওয়ার্ল্ডে, ল্যাটিন অ্যান্ড সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, সাউথ প্যাসিফিক আইল্যান্ডস গুলো এবং সাউথ ইস্টার্ন এশিয়ার যে বিভিন্ন আইল্যান্ডস গুলো রয়েছে, বিশেষ করে ধরো ইন্দোনেশিয়া, জাভা, ফিজি, হয়েছে ওইসব এরিয়া গুলো, ওখানে তিনি হচ্ছে ভ্রমণ করেছিলেন এবং ওখানকার বিভিন্ন রকম যে ক্রিয়েচার, বোথ ফ্লোরা অ্যান্ড ফনা গুলোকে স্টাডি করেছেন। হয়েছে, ওই ফ্লোরা ফনা গুলো স্টাডি করার পর তাদের যে বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বিহেভিয়ার, তাদের ফুড প্যাটার্ন, রিপ্রোডাকশনের টাইপ, তাদের হ্যাবিট্যাট এটসেট্রা ইন ডিটেলস তিনি খুব ভালো করে স্টাডি করেছেন। এই সব স্টাডি করার পর বছরের পর বছর, এবার দেখো একটা ঘটনা, বায়োলজির যে এই যে পার্টটা এভলিউশন, একটা ব্রাঞ্চ, অন্যান্য যে সমস্ত ব্রাঞ্চ গুলো আছে বায়োলজি, যেমন ধরো আমি সেল বায়োলজি বলতে পারি, ফিজিওলজি, বটানি, জুলজি, ক্লাসিক্যাল বায়োলজি, মলিকিউলার বায়োলজি,
তারপর ধরো সেল বায়োলজি, বায়োটেকনোলজি, এভরিথিং, এগুলো প্রত্যেকটা কিন্তু ল্যাব বেসড হয়েছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে ল্যাব বেসড সাবজেক্ট বা ল্যাব বেসড টপিক, মানে আমাদের ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে করতে হয়। কিন্তু ধরো এভলিউশন হোক, এনভায়রনমেন্টাল সায়েন্স হোক, এই ডেমোগ্রাফি হোক, হয়েছে অ্যানিমাল বিহেভিয়ার যেটাকে আমরা ইথোলজি বলি, সেইটা, এই স্টাডি গুলো কিন্তু ল্যাব বেসড নয়, এগুলো কিন্তু সব ফিল্ড বেসড। এবং এইগুলোর মেন যে আমাদের যে অ্যাসপেক্টটা পুরোটাই হচ্ছে অবজারভেশনের উপর ডিপেন্ড করছে। মেন হচ্ছে এখানে অবজারভেশন পাওয়ারটা যদি খুব স্ট্রং হয় তবে এই সমস্ত ফিল্ডে কাজগুলো করা যায়। তা তিনি এই অবজারভেশন পাওয়ারটার উপর ডিপেন্ড করেই হচ্ছে যে অনেক সময় ধরে সমস্ত জায়গায় ভ্রমণ করে এই সমস্ত কিছু করেছিলেন। আলটিমেটলি তিনি এভলিউশনের থিওরিটাকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। হলো, তা পার্টিকুলারলি তিনি যেখান থেকে সবচেয়ে বেশি অবজারভেশনটা করেছেন, করার পর সেখানে হচ্ছে সেই আইল্যান্ডটা যেখানে তিনি সবচেয়ে বেশি সময়টা কাটিয়েছিলেন, সেটা হচ্ছে গ্যালাপাগোস আইল্যান্ড। গ্যালাপাগোস আইল্যান্ড, এটা সাউথ আমেরিকাতে। আচ্ছা, এই গ্যালাপাগোস আইল্যান্ডে গিয়ে তিনি তার অবজারভেশনটা মেন এখানটাই করেছিলেন, এখানকার ফ্লোরা ফনার উপর। এবং পার্টিকুলারলি ওখানে একটা হচ্ছে যে মেরাইন বার্ডস পাওয়া যায় পার্টিকুলারলি এই আইল্যান্ডে, সেগুলোকে বলা হয় ফিঞ্চ, FINCH। এবং এই ডারউইনের অবজারভেশনের উপর ডিপেন্ড করে তাদেরকে পার্টিকুলারলি এখনকার দিনে বলা হয় ডারউইনিয়ান ফিঞ্চ। ডারউইনিয়ান ফিঞ্চ হলো, এটা একটা মেরাইন বার্ড, আচ্ছা, সিসোরে থাকে। এবং এদের হ্যাবিট্যাটটা, এদের রিপ্রোডাকশন, স্পনিং, এভরিথিং সবকিছু তিনি ভালো করে স্টাডি করেছেন। এরপর এই চার্লস রবার্ট ডারউইনের পাশাপাশি আরেকজন সায়েন্টিস্টও ছিলেন, তার নাম হচ্ছে আলফ্রেড রাসেল ওয়ালেস। আলফ্রেড রাসেল ওয়ালেস, ইনিও একজন ন্যাচারালিস্ট। ইনিও বিভিন্ন রকম অবজারভেশন করার পর একটা থিওরিকে রিপ্রেজেন্ট করেছেন বা একটা প্রপোজাল দিয়েছিলেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ডারউইনিজম বা ডারউইনের থিওরি এবং বিজ্ঞানী ওয়ালেসের থিওরি এই দুটো মোরাললেস সেম হওয়ার জন্য নাও প্রেজেন্ট আমাদের এই 21st সেঞ্চুরিতে এই ডারউইনিজমটাকে একত্রে বলা হয় ডারউইনিয়ান ওয়ালেস থিওরি। হয়েছে, তাহলে কি বলা হচ্ছে যে শুধু ডারউইনিজম না বলে অ্যাট প্রেজেন্ট এখন বলা হয় ডারউইন ওয়ালেস থিওরি। হয়েছে, এবং এই যে ডারউইনিজমটা, এই যে প্রপোজালটা বা তিনি তার গবেষণালব্ধ ফলগুলো একটি বইয়ে পাবলিশ করেছেন। এবং তারই সেই বিখ্যাত বইটার নাম আমাদের সবারই জানা উচিত, কম বেশি তোমরা সকলেই জানো। বইটার পুরো নামটা শুনে নাও, যে পুরো নাম হলো অরিজিন অফ নিউ স্পিসিস। আমরা শুধু এইটুকুনি জানি, কিন্তু এইটুকুনি নয়, পুরো বইটার নামটা আরো বড়। হয়েছে, অরিজিন অফ নিউ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। পুরো বইটার নাম এইটা। তার মানে ডারউইনের পাবলিশ করা যে বইটা, তার পুরো নামটা হচ্ছে অরিজিন অফ স্পিসিস, নিউ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। হলো, এই বইটা পাবলিশ করার পর এটা খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে যে ভাইরাল হয়েছিল। এই কারণে ভাইরাল হয়েছিল যে এই ন্যাচারাল সিলেকশন থিওরি দিয়ে এভলিউশনটা, মানে এভলিউশন মানে কি, যে নতুন স্পিসিস কি করে অরিজিনেট করছে প্রিমিটিভ স্পিসিস থেকে, থিওরিটা খুব ভালোভাবে সেই সময় অ্যাকসেপ্ট করা হয়েছে এবং নাও প্রেজেন্ট এখনো অ্যাকসেপ্ট করা হয়। পরবর্তীকালে কিছু ক্রিটিসিজম হয়েছিল যে ডারউইনিয়ান থিওরিতে কিছু ভুলভ্রান্তি বেরিয়ে গেছিল, সেটা আমার পরবর্তী আলোচ্য বিষয়। তখন সেখান থেকে এখন আমরা নিও ডারউইনিজম বা মডার্ন ডারউইনিজম পাই, সেটা পরবর্তী আলোচনার বিষয়। এবার ডারউইনিজমের আলোচনাটায় আসা যাক। ডারউইনিজমের মেন আলোচনাটা দেখো, যে তিনি কিছু কিছু প্রপোজাল দিয়েছিলেন। প্রপোজালগুলো আমরা একটা একটা করে এবার লিখবো। যেমন ধরো কি কি হতে পারে। ফার্স্ট অফ অল,
যে বলতে পারি যে আমাদের হচ্ছে যে অ্যানিমাল বা যে কোনো ফ্লোরা বা ফনা বা অ্যানিমাল স্পিসিস বা প্লান্ট স্পিসিস বা অর্গানিজম, তাদের হচ্ছে যে রিপ্রোডাকশন রেট হয়েছে। তারপর হচ্ছে যে নেসেসিটি ফর ফুড অ্যান্ড শেল্টার হয়েছে। তারপরেরটা কি হবে, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হয়েছে। নেক্সট, তাহলে আমি মার্কিং করছি 1 2 3, এখানে 4। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হয়েছে। এরপর আসবে কি, যে ভ্যারিয়েশন হয়েছে। ভ্যারিয়েশনের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকেই চলে আসবে, অ্যাড করা যেতে পারে অ্যাডাপ্টেশন হয়েছে। নেক্সট, এরপরই যে রোলটা প্লে করে নেচার, যে মেন ড্রাইভিং ফোর্স এভলিউশনের, ন্যাচারাল সিলেকশন হলো। 6, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট and 7, origin of new species হলো। তাহলে এতগুলো প্রপোজাল 1 by 1 তিনি সাজেস্ট করেছে যে অরিজিন অফ নিউ স্পিসিস হতে গেলে কি করে হয়। দেখো, এবার একটা একটা করে আমরা আলোচনাগুলো করব, এবং এই আলোচনার সাথে সাথে তিনি যে এক্সাম্পলটা দিয়ে করেছিলেন সেই এক্সাম্পলটা আমরা সবাই কম বেশি জানি। আবার রিপিট করে দিচ্ছি, যে জিরাফের উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছিলেন সবকিছু, এবং জিরাফের কি ক্যারেক্টারটা নিয়েছিলেন, যে নেক লেন্থ এই ক্যারেক্টারটা তিনি নিয়েছিলেন জিরাফের হয়েছে। এবার দেখো, প্রথমত 1 2 3 4 করে আমি 7 অব্দি পুরো আলোচনাটা করব। এবার পুরো গল্পের মতন, খুব ইন্টারেস্টিং, ভালো করে শোনো। রিপ্রোডাকশন রেট বলছে যে দেখো, যে প্রত্যেকটা অ্যানিমাল বা প্রত্যেকটা প্লান্ট বা প্রত্যেকটা অর্গানিজম রিপ্রোডাকশন রেট হচ্ছে ডিফারেন্ট। যত লোয়ার অ্যানিমেল, যাদের বডির সাইজ বা বডি লেন্থ বা হচ্ছে যে ভলিউম কম, তাদের রিপ্রোডাকশন রেটটা হচ্ছে হাই। আর যত হায়ার অর্গানিজম যাচ্ছি তত তাদের রিপ্রোডাকশন রেটটা কম হয়। এবং রিপ্রোডাকশন রেটটা হচ্ছে যে জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে জিপি, ম্যাথামেটিক্সে আমরা যে জিওমেট্রিক প্রোগ্রেশন জানি, মানে সে জিপি রেটে রিপ্রোডাকশন রেটটা হয়। তাহলে সেরকম অনুযায়ী যদি হতো, তাহলে পার্টিকুলারলি একটা প্যারামেসিয়াম থেকে তার সিম্পল কয়েকটা প্রজেনির পরই গোটা ওয়ার্ল্ডের সমস্ত মাইক্রো অর্গানিজম গুলো প্যারামেসিয়ামেই ভর্তি হয়ে যেত। একটা যদি পিঁপড়ে, সিম্পল অ্যান্ট, বা কোনো একটা হানিবি বা কোনো একটা আর্থ্রোপোডান ক্রিয়েচার, তারা যে যতগুলো ডিম পারে বা স্পনিং হয়, সবগুলো থেকেই যদি রিপ্রোডাকশন রেটটা সাকসেসফুল হয়, 100% সাকসেসফুল যদি হয়, তাহলে নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স এর মধ্যে গোটা পৃথিবীর লোডটা তার 5 টাইমস গ্রেটার লোডের আর্থ্রোপোডসে পৃথিবীটা ভরে যাবে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে সমস্ত অ্যানিমালি রিপ্রোডাকশন রেটটা জিপি হারে, এবং এই রিপ্রোডাকশনটার যে রেটটা সেখানে আছে লোয়ার অর্গানিজম গুলো, মাইক্রো অর্গানিজমস থেকে স্টার্ট করে ইনভার্টিব্রেটস গুলো জেনারেলি তাদের রিপ্রোডাকশন রেটটা খুব হাই হয় হয়েছে। যত আমি হায়ারের দিকে যাব, মানে হচ্ছে যে ভার্টিব্রেটস, তার মধ্যে সবচেয়ে হায়ার কি ম্যামালস, যাদের বডি ভলিউম, বডি লেন্থ, যেমন হচ্ছে যে ব্লু হোয়েল হোক বা ধরো আমাদের এলিফ্যান্ট হোক, তাদের রিপ্রোডাকশন রেটটা অত্যন্ত কম হয় হয়েছে। তাহলে এই হচ্ছে রিপ্রোডাকশন রেট, এবং রিপ্রোডাকশনের ফলে তাদের পসিবিলিটিটা, সেটাও কি, বা বেঁচে থাকার পসিবিলিটি, সেটাও আমরা জানতে পারি। তিনি সেটা এক্সপ্লেন করেছিলেন। নেক্সট হচ্ছে নেসেসিটি ফর ফুড অ্যান্ড শেল্টার।
বলছে রিপ্রোডাকশন রেট যতই বাড়ুক না কেন অ্যানিমাল বা প্লান্টের ক্ষেত্রে, যতই অফস্প্রিং গুলো সার্ভাইভ করুক না কেন, ধরে নিলাম অফস্প্রিং গুলো বেঁচে গেল, কিন্তু প্রত্যেকের জন্য পার্টিকুলার একটা রিকোয়ার্ড অ্যামাউন্টের হচ্ছে ফুড অ্যান্ড শেল্টার দরকার। কিন্তু ফুড অ্যান্ড শেল্টার এই যে এটা নেচারে কিন্তু লিমিটেড, এটা আনলিমিটেড কখনোই নয়। তার মানে এখানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে। ফুড অ্যান্ড শেল্টারের যে ইনক্রিজটা বা ইনক্রিমেন্টটা নেচারে, সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে হয়। তাহলে এই লিমিটেড ফুড অ্যান্ড শেল্টারের মধ্যে সমস্ত অর্গানিজম গুলোকে যদি বেঁচে থাকতে হয়, সেই কারণে সমস্ত অর্গানিজমের মধ্যে যে অফস্প্রিং গুলো সবাই কিন্তু সার্ভাইভ করতে পারে না, ভায়াবল হয় না। যারা সার্ভাইভ করতে পারবে বা যারা কম্পিটিশন করতে জিততে পারবে তারাই একমাত্র বেঁচে থাকে। যারা কম্পিটিশন থেকে বাদ চলে যায় তারা আস্তে আস্তে আলটিমেট যে আমাদের পরিণতিটা ডেথ হয়েছে। এবার এই লিমিটেড ফুড অ্যান্ড শেল্টারের জন্য বেঁচে থাকার জন্য এবার একটা কম্পিটিশন আসে, সেই হচ্ছে থার্ড পয়েন্ট, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যে একটা কম্পিটিশন অবশ্যই থাকবে। সেই কম্পিটিশনটা আমাদের আগের আলোচনা করেছি, আবার এখানেও রিপিট করছি। কম্পিটিশনটা সেখানে 3 টাইপের হয়। একটা কি হয় নেচারের সাথে, একটা ইন্ট্রা স্পেসিফিক, আর একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক। আমি এখানে লিখে দিচ্ছি যে কম্পিটিশন কি কি হতে পারে, যে নেচারের সাথে হয়েছে, এগেনস্ট নেচার। সেকেন্ড কি হতে পারে, যে ইন্ট্রা স্পেসিফিক, এন্ড থার্ড ওয়ান হচ্ছে ইন্টার স্পেসিফিক। নেচারের এগেনস্টে কম্পিটিশন মানে ধরে নাও যে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা ন্যাচারাল ক্যালামিটিস, ডিজাস্টার, এভরিথিং। ড্রট হতে পারে, ফ্লাড হতে পারে, আর্থকোয়েক হতে পারে, স্টর্ম হতে পারে, ফুডের স্কারসিটি হতে পারে, ফরেস্ট ফায়ার, এভরিথিং, যে কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটিস গুলো। তার এগেনস্টে লড়াই করে জীবকে বেঁচে থাকতে হবে, হয়েছে, এবং সার্ভাইভ করতে হবে, রিপ্রোডাকশন করতে হবে, তার নিউ প্রোজেনিকে বাঁচিয়ে তুলতে হবে, তাদের বংশগতির ধারাটা বজায় রাখতে হবে। সেটাই নেচারের এগেনস্টে কম্পিটিশন বা প্রতিযোগিতা। নেক্সট 2 নম্বর হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক, মানে একটা পার্টিকুলার যে পপুলেশন, একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে ফুড অ্যান্ড শেল্টার লিমিটেড। যদি ধরো আমরা একটা ডিয়ার ফ্যামিলি বা কোনো একটা ধরো গ্রেজিং অ্যানিমেল, তাদের পপুলেশন ধরি, যে নির্দিষ্ট ফুড আছে, সেখানে 100 জনের জন্য খাবার আছে। যদি সেখানে পপুলেশনটা 150 জন চলে আসে, তাহলে এক্সট্রা ওই যে 50 জন এলো, তাহলে ওই 150 জন একে অপরের সাথে কম্পিটিশন করবে, প্রতিটাই পপুলেশনে থাকা ইন্ডিভিজুয়ালস গুলোর মধ্যে। বাইরে থেকে কিন্তু এখানে কেউ পার্টিসিপেট করবে না বা কারোর ইন্টারফারেন্স নেই। তাহলে কোনো পপুলেশনে থাকা ইন্ডিভিজুয়াল গুলো যখন নিজেদের মধ্যে কম্পিটিশন করে, সেটাকে বলবো ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন, হয়েছে। থার্ড ওয়ান হচ্ছে ইন্টার স্পেসিফিক, মানে আমাদের ওই ইকোলজিতে যে আমরা ফুড ওয়েব বা ফুড চেনটা বা ফুড ওয়েব বা হচ্ছে যে ফুড চেনটা পড়েছিলাম, সেখানে খাদ্য খাদক যে সম্পর্ক, প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি টার্সিয়ারি কনজিউমার। তার মানে একটা গাছ, তাকে খেয়ে বেঁচে রয়েছে পোকামাকড়, তাকে খেয়ে বেঁচে রয়েছে ফ্রগ, তাকে খেয়ে বেঁচে রয়েছে স্নেক, স্নেকটাকে খেয়ে বেঁচে রয়েছে যে কোনো পাখি। বা ধরো গ্রেজিং ফুড চেন, সেখানে হচ্ছে তৃণভোজী প্রাণী যারা, তাদেরকে খেয়ে কারা বেঁচে আছে, মাংসাশী প্রাণীরা, হচ্ছে। তা এখানে বাঘের সাথে যে বাঘের সাথে হরিণের যে লড়াইটা, খাদ্য খাদক সম্পর্কটা, বা ব্যাঙের সাথে সাপের, বা সাপের সাথে ময়ূর বা বাজ পাখির যে খাদ্য খাদক সম্পর্ক, সেটাই হচ্ছে ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। মানে হচ্ছে যে শিকারীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বা খাদকের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে তারপর সার্ভাইভ করা নেচারে বা প্রকৃতিতে, হয়েছে, সেইটাকে বলা হয় ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। হলো। নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে ভ্যারিয়েশন এন্ড অ্যাডাপ্টেশন। মানে কি বলতে চাইছে দেখো, এই যে কম্পিটিশন করে সার্ভাইভ করার জন্য জীবের মধ্যে কিছু নতুন নতুন ক্যারেক্টার আসে। এবার আমরা যখন জেনেটিক্স এর আলোচনা করছিলাম, তখন হচ্ছে ভ্যারিয়েশনের কজ গুলো কি সেগুলো আমরা তখন জানি, কিন্তু ডারউইন যখন এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন বা অবজারভেশন করে এক্সপ্লেনেশন গুলো দিয়েছিলেন, তখন কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স এখনকার মতন অত ডেভেলপ করেনি। তাই ভ্যারিয়েশনের যে কজ গুলো তিনি ঠিকঠাক বলতে পারেননি। আমরা এখন যতটা ভালো করে জানি যে ভ্যারিয়েশনের কজ গুলো কি কি হতে পারে, যে মিউটেশন, রিকম্বিনেশন, জেনেটিক বিভিন্ন রকমের সিকোয়েন্সিয়াল চেঞ্জ হতে পারে, ক্রোমোজোমাল অ্যাবারেশন হতে পারে, ক্রোমোজোম এবং জিনের মিউটেশন, পজিশনাল মিউটেশন, স্ট্রাকচারাল মিউটেশন, এটসেট্রা, ভ্যারিয়েশনের কজ। তা সেটা ডারউইন ঠিক মতন ব্যাখ্যা করতে পারেননি, ওটা কিন্তু একটা লিমিটেশন। পরে আমি আলোচনায় আসবো ক্রিটিসিজমে।
তা এই ভ্যারিয়েশনের কারণে হচ্ছে জীবের মধ্যে নতুন নতুন ক্যারেক্টার হচ্ছে যে অ্যারাইজ করলো, নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হলো। ওই পার্টিকুলার বৈশিষ্ট্যগুলো যদি সিলেকশন করে বা সিলেক্ট হয়ে যায়, জীবের জন্য পজিটিভ রেজাল্ট শো করে, তাহলে সেই ভ্যারিয়েশনের কারণে অ্যাডাপ্টেশন হবে বা অভিযোজন হবে। অভিযোজিত নতুন বৈশিষ্ট্যগুলোর দ্বারা জীব নতুন পরিবেশে বেঁচে থাকতে সক্ষম হয় এবং এই কম্পিটিশনে তারা জিতে যায়। হয়েছে, নেচার যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় বা নেচারের এগেনস্টে লড়াই করে বা ইন্ট্রাস্পেসিফিক বা ইন্টারস্পেসিফিক কম্পিটিশনে লড়াই করে তাকে জিতে বেঁচে থাকার জন্য তার মধ্যে যে সমস্ত অ্যাডাপটিভ ক্যারেক্টার গুলো অ্যারাইজ করলো সেগুলো যদি পজিটিভ রেজাল্ট শো করে, তাহলে সেগুলো সিলেকশন হবে। সিলেকশনটা কার দ্বারা হবে? ফিফথ পয়েন্ট, ন্যাচারাল সিলেকশন। মানে নেচার হচ্ছে মেন দ্য ড্রাইভিং ফোর্স অফ দ্য এভলিউশন। মানে এভলিউশনটা পুরোপুরি ন্যাচারাল, এখানে কিন্তু কোনো ইনভিট্রো এফেক্ট কাজ করছে না। হলো, এবার এই নেচার তাকেই সিলেক্ট করবে, সেই সমস্ত ইন্ডিভিজুয়াল বা অফস্প্রিং গুলোকেই সিলেক্ট করবে যারা অ্যাডাপটিভ রেডিয়েশনের দ্বারা বা নতুন নতুন অভিযোজিত বৈশিষ্ট্যগুলোকে ঠিকঠাক মানিয়ে নিতে সক্ষম হয়েছে, নতুন নতুন বৈশিষ্ট্যের দ্বারা পরিবর্তিত পরিবেশে তারা বেঁচে থাকতে সক্ষম হয় এবং ফার্দার তারা রিপ্রোডাকশন করতে পারবে, তাদের প্রজেনিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তারা সার্ভাইভ করতে পারবে। এই ন্যাচারাল সিলেকশনের কারণেই হয়ে গেল সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ফিটেস্ট মানে আমরা ইংলিশ গ্রামার অনুযায়ী এটা কি হবে? সুপারলেটিভ ডিগ্রি। হয়েছে, ডিগ্রি পড়েছি, তাহলে ফিট, ফিটার, ফিটেস্ট। তাহলে এই ফিটেস্ট মানে একদম পার্টিকুলার পারফেক্ট সেই সমস্ত অর্গানিজম গুলোই সার্ভাইভ করতে পারবে। হয়েছে, যারা লড়াই করে বেঁচে থাকতে সক্ষম এবং নেচার তাদেরকেই ধীরে ধীরে সিলেক্ট করে। এবং যারা নেচারের দ্বারা সিলেক্ট হলো না, তারা আস্তে আস্তে কি করবে? সেই পপুলেশন থেকে বা সেই এনভায়রনমেন্ট থেকে আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করলো, এক্সটিংক্ট হওয়া শুরু করলো, তাদের মৃত্যু হবে এবং তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এরপর এই ঘটনাটা ক্রমান্বয়ে হচ্ছে যে বিভিন্ন টাইম ইন্টারভালে ক্রমশ চলছে। চলতে চলতে কিছু সময় পর, সময় মানে এখানে কিন্তু একটা লং টাইম পিরিয়ড, এক বা দুদিনের ঘটনা নয়, কয়েকটি বছর বা কয়েকটা ডিকেডস লাগতে পারে। আলটিমেটলি দেখা যাবে যে কি ঘটনাটা ঘটলো? অরিজিন অফ নিউ স্পিসিস। মানে প্রিমিটিভ যে স্পিসিস গুলো ছিল, অ্যানশিয়েন্ট যে স্পিসিস থেকে আমাদের এই অবজারভেশনটা স্টার্ট করেছিলেন তিনি, তারপর নতুন নতুন স্পিসিস দেখা যাবে। এদের মধ্যে যে সমস্ত ক্যারেক্টার গুলো আমরা পাবো সেগুলো অ্যানশিয়েন্ট স্পিসিসে আমরা পাইনি। তার কারণে এদের মধ্যে যে স্ট্রাকচারাল, ফিনোটাইপ বা জিনোটাইপ সম্পর্কিত যে ডিফারেন্স গুলো আমরা পেলাম, সেই ডিফারেন্স গুলোর কারণে দেখা যাচ্ছে যে ওই স্পিসিসটার থেকে এই স্পিসিসে নতুন নতুন ক্যারেক্টার আসার কারণে এদেরকে নতুন একটা স্পিসিস ক্যাটাগরিতে ফেলে দেওয়া হলো। এভাবেই নতুন নতুন স্পিসিস ঘটে এবং এখান থেকে যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা তখন বলে দেবো কি? যে স্পেসিয়েশন। স্পেসিয়েশন হয়েছে, নতুন প্রজাতি সৃষ্টি হলো। তাহলে এই হচ্ছে তার পুরো থিওরিটা হলো। এবার এখানে এই যে আমি ক্যারেক্টারটা ধরেছিলাম যে লং নেক লেন্থ অফ দ্য জিরাফ, তাহলে এইটা এবার আমাদের আলোচনার বিষয়বস্তুতে আসবে। এবার স্টুডেন্ট দেখো, এই যে জিরাফের উদাহরণটা দিয়ে ডারউইনের থিওরিটা কি করে তিনি এক্সপ্লেন করেছিলেন। তা প্রথমত জিরাফ, মডার্ন যে জিরাফ আমরা সবাই জানি যে নেক লেন্থটা অনেক বেশি, অনেক হাই। সমস্ত ম্যামালস বা ল্যান্ড অ্যানিমেলের মধ্যে নেক লেন্থ যার সবচেয়ে বেশি সে হচ্ছে জিরাফ। এই নেক লেন্থ বেশি হওয়ার জন্য কি হয়? এরা সহজেই উঁচু যে কোনো গাছপালা, উঁচু গাছপালাতে থাকা পাতাগুলো সহজেই খেতে পারে, অন্যান্য অ্যানিমেলস গুলো যেটা পারে না। তা এই জিরাফের যে নেক লেন্থ, যে হাই উঁচু যে গলাটা, এটা তিনি এক্সপ্লেন করেছেন যে একদিনেই সেটা হয়নি, এটা এভলিউশনের দ্বারা আস্তে আস্তে ডেভেলপ করেছে। এবং কি করে ডেভেলপ করেছে? দেখো, যে জিরাফের যে পূর্বপুরুষ প্রিমিটিভ যে জিরাফ গুলো ছিল, তাদের নেক লেন্থ খুব ছোট ছিল, মানে আমাদের ক্যাটেলদের মতন, সিম্পল গ্রেজিং যে সমস্ত অ্যানিমাল, ডিয়ার, বাইসন বা জেব্রা, তাদের মতোই। তা আগেকার দিনে এই জিরাফের নেক লেন্থ হচ্ছে ডিফারেন্ট ছিল অ্যাকর্ডিং টু ডারউইন। কারোর গলা একটু লম্বা ছিল, কারোর গলা অত্যন্ত ছোট ছিল, কারোর গলা মিডিয়াম ছিল। এবং দেখা যাচ্ছে যে জিরাফের নেক লেন্থ হচ্ছে ডিফারেন্ট থাকার জন্য যারা ছোট গলার, তারা হচ্ছে যে এমনি মাটিতে থাকা ঘাস পাতা বিভিন্ন রকম খেয়ে বেঁচে থাকতে পারতো। আর যাদের অপেক্ষাকৃত একটু লম্বা গলা, তারা উঁচু গাছের পাতা খেতে পারতো। আস্তে আস্তে রিপ্রোডাকশন রেট বাড়ার কারণে জিরাফের মধ্যে আবার কম্পিটিশনটা শুরু হলো খাবার নিয়ে। এই ফুড অ্যান্ড শেল্টারের জন্য যে কম্পিটিশনটা জিরাফের মধ্যে শুরু হলো, এবং এখানে এই কম্পিটিশনটা কি দেখো, শুধুমাত্র জিরাফ ফ্যামিলি বলছি, তার মানে ইন্ট্রা
স্পেসিফিক কম্পিটিশন, অবশ্যই আন্তঃপ্রজাতি সংগ্রাম হবে। এবার খাবারের অভাবের জন্য জিরাফের মধ্যে কম্পিটিশনটা শুরু হওয়ার কারণে যারা ধরো নিচু, গলাটা ছোট, সেই সমস্ত জিরাফগুলো শুধু মাটিতে থাকাই গাছপালা বা ঘাস পাতাগুলো খেতে পারতো। আস্তে আস্তে যখন কমে যেতে শুরু করলো মাটিতে থাকা খাবারটা, তাদের গলা, যেই সমস্ত জিরাফের গলাগুলো ছোট, তারা কিন্তু উঁচু গাছের পাতা খেতে পারবে না, এবং যে সমস্ত জিরাফের গলাগুলো অপেক্ষাকৃত লম্বা, মাঝারি বা লম্বা, তারা উঁচু গাছের ডালপালা বা খাবারগুলো খেতে পারবে, উঁচু গাছ থেকে পাতা পেড়ে খেতে পারবে। অ্যাজ আ রেজাল্ট কি হলো দেখো, সেক্ষেত্রে খাটো বা খর্ব গ্রীবা বিশিষ্ট জিরাফগুলো তারা আস্তে আস্তে খাবারের অভাবে কি করতে মারা যেতে শুরু করলো। মানে নেচার সেই সমস্ত জিরাফগুলোকে সিলেক্ট করলো না যাদের গলাটা হচ্ছে যে ছোট। এর ফলেই ন্যাচারাল সিলেকশনের দ্বারাই সেই সমস্ত খাটো বা খর্ব গলা গ্রীবাযুক্ত জিরাফগুলো আস্তে আস্তে প্রকৃতি থেকে মারা যেতে শুরু করলো, অ্যাবলিশ হতে শুরু করলো। কারা সার্ভাইভ করলো? মাঝারি বা লম্বা গলা। তারপর আরো কম্পিটিশনটা বাড়ছে, দেখা যাচ্ছে যে ধীরে ধীরে মাঝারি গলার জিরাফগুলোর থেকেও লম্বা গলার যে জিরাফটা, তাহলে ক্যারেক্টারটা দেখো, মাঝারি গলা লম্বা গলা, তাহলে লম্বা গলার জিরাফগুলো আস্তে আস্তে ন্যাচারালি সিলেক্ট হতে শুরু করলো, কারণ তারা ইজিলি যেহেতু মাটিতে থাকা খাবারটাও খেতে পারবে, উঁচু গাছে থাকা খাবারটাও তারা খেতে পারবে। তাহলে এভাবে চলতে চলতে লম্বা গলার জিরাফগুলো আস্তে আস্তে দেখা গেল কি হচ্ছে যে তারা সিলেক্ট হয়ে গেল নেচারের দ্বারা, এবং ওই ক্যারেক্টারটা, তাহলে যারা লম্বা গলা বিশিষ্ট জিরাফ, তাদের যে রিপ্রোডাকশন হবে এবং তাদের থেকে যে অফস্প্রিং গুলো পাবো, ইনবর্ন নিউবর্ন গুলো পাবো, তাদেরও অবভিয়াসলি গলার লেন্থ লম্বাই হবে, ছোট কখনোই হবে না, তাই তো? তাহলে লম্বা গলার জিরাফ থেকে লম্বা গলার জিরাফই পাবো। এই যে টেন্ডেন্সিটা হয়ে শুরু হয়ে গেল ন্যাচারাল সিলেকশনের দ্বারা বা অ্যাডাপ্টেশনটা কি করে হলো বোঝা গেল। সেই অ্যাডাপ্টেড রেডিয়েশনের দ্বারাই যে ন্যাচারাল সিলেকশনের দ্বারা যে টেন্ডেন্সিটা স্টার্ট হলো, লম্বা গলার জিরাফগুলোই আস্তে আস্তে শুধুমাত্র সার্ভাইভ করলো। তাহলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টে আমরা বলবো যে দ্যাট জিরাফ হুইচ হ্যাজ লং নেক লেন্থ হলো। ওই টেন্ডেন্সিটা ক্রমাগত চলতে 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 বছরের পর বছর এভলিউশনটা এগোচ্ছে। সেই অ্যানশিয়েন্ট ফেজের জিরাফ থেকে আজকাল এখনকার দিনে আমরা যে মডার্ন জিরাফগুলো দেখতে পাই, জাস্ট কয়েক মিটার লম্বা গলা তাদের হয়েছে। এভাবে জিরাফের এভলিউশনটা আস্তে আস্তে এসেছে। তাহলে ডারউইনের থিওরি অনুযায়ী জিরাফের গলার যে লম্বা হওয়ার ঘটনার বা বিবর্তনের থিওরির এক্সপ্লেনেশনটা পুরো এইরকম হয়েছে। এবার ডারউইনের এই যে থিওরিটা আমরা আলোচনা করছি, এই থিওরিতে এবার কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনস গুলো কি দেখো, আমি আবার এখানে লিখছি লিমিটেশনস, এবং তার কিছু সমালোচনা পরবর্তীকালে হয়েছিল, কিন্তু এটা ওয়েল অ্যাকসেপ্টেবল ইন দা গ্লোবালি বা ইউনিভার্সালি। তিনি যখন এই পুরোপুরি এই প্রপোজালটা দিয়েছিলেন, সেই সময় পুরোপুরি খুব ভাইরালি এটা হচ্ছে যে অ্যাকসেপ্টেবল হয়ে গেছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড। পরবর্তী ক্ষেত্রে যখন রিসার্চ আরো এগিয়েছে তখন তারপরও আরো কিছু লিমিটেশন তার দেখা গেল। লিমিটেশন গুলো কি কি দেখো, যে আমি লিখে দিচ্ছি এখানে লিমিটেশনস। লিমিটেশনস বলতে বোঝাচ্ছে যে তিনি যে ভ্যারিয়েশন ওয়ার্ডটা বলেছেন, ভেদ বা প্রকরণ, এটির উল্লেখ করেছিলেন তিনি, কিন্তু ভ্যারিয়েশনটা কি করে হয়, এর যে কজ বা এর যে সোর্স, কোথা থেকে ভ্যারিয়েশনটা এলো, তার যে এক্সপ্লেনেশন বা কারণটা তিনি বলতে পারেনি। আমি বললাম না যে তখনকার দিনে বায়োলজিক্যাল সায়েন্স অতটা মডার্ন, এখন ওয়েল ফার্নিশড বা ওয়েল ডেভেলপড হয়নি। অনেক ডিসকভারি, মানে জিন, ডিএনএ, ক্রোমোজোম, মলিকিউলার হচ্ছে যে সেল বায়োলজি, এই যে কনসেপ্ট গুলো তখনকার দিনে অত ভালো করে ফ্লাওয়ারিশ করেনি, সেই কারণে সোর্স বা কজ গুলো তিনি বলতে পারেননি। ভ্যারিয়েশনের যে মেন কারণটা যে মিউটেশনটা তিনি কোনো উল্লেখ করেননি তার প্রপোজালে বা তার থিওরিতে বা তার রিসার্চ এক্সপেরিমেন্টে হয়েছে। মিউটেশনটা তিনি পুরোপুরি স্কিপ করে গেছেন, এবং মিউটেশনটাকে তিনি জাস্ট বলে দিয়েছেন যে ন্যাচারাল এনি প্লে, মানে প্রকৃতির দ্বারা সৃষ্ট কোনো একটা সামান্য ঘটনা। তো মিউটেশনের এতটাই গুরুত্ব ভ্যারিয়েশনের কারণে সেটা তিনি ঠিকঠাক উপলব্ধি করতে পারেননি। তাহলে ওইটা একটা মেন and particularly one and only important significant হচ্ছে যে লিমিটেশন ডারউইনিয়ান থিওরিতে হয়েছে। তারপরে
এই যে অরিজিন অফ নিউ স্পিসিস এর পর যে স্পেসিয়েশনটা আমি লিখেছি, প্রজাতি সৃষ্টিটা, তো স্পেসিয়েশনেও হচ্ছে অনেক রকমের কনসেপ্ট আছে। অ্যালোপ্যাট্রিক, সিম্প্যাট্রিক, প্যারাপ্যাট্রিক 3 টাইপস এর স্পেসিয়েশন হয়। তা ওই যে ডিফারেন্ট স্পেসিয়েশন গুলো কি করে ঘটছে সেগুলো কিন্তু তিনি ঠিকঠাক এক্সপ্লেনেশন দিতে পারেননি, হয়েছে। এগুলো বিভিন্ন ধরনের ডারউইনের লিমিটেশনস। তা পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে এই সমস্ত লিমিটেশনস গুলোকে এসকেপ করার জন্য ডারউইনিয়ান থিওরি থেকে আমরা পেয়ে গেলাম যে নিও ডারউইনিজম, নিউ অথবা নিও ডারউইনিজম, হয়েছে। এই নিও ডারউইনিজম এরই আরেকটা অপর নাম হচ্ছে মডার্ন সিনথেটিক থিওরি, হয়েছে। আধুনিক সংশ্লেষবাদের তত্ত্ব বা মডার্ন সিনথেটিক থিওরি, এবং ওরই অপর নাম নিও ডারউইনিজম। মানে কি, এখানে আফটার ডারউইনিয়ান ফেজ বা পোস্ট ডারউইনিয়ান ফেজে আরো কয়েকজন সায়েন্টিস্ট ছিলেন। কে? হুগো দা ভ্রিস, মায়ার, ডবঝানস্কি। লিখে দিচ্ছি যে সায়েন্টিস্টরা কারা, হয়েছে। হুগো ভ্রিস, মায়ার, ডবঝানস্কি এটসেট্রা। এই সমস্ত বিজ্ঞানীরা পরবর্তীকালে ডারউইনিয়ান থিওরি নিয়ে আরো ওয়েল স্টাডি করেছে, এবং তার যে লিমিটেশনস গুলো সেগুলোকে কি করে এসকেপ করা যায়, এবং লিমিটেশন গুলোকে বাদ দিয়ে তারপর নতুন করে তার থিওরিটাকে কি করে এস্টাবলিশ করা যায়, এবং ফাইনালি তারা সেখান থেকে নিও ডারউইনিজমের কনসেপ্টটা হচ্ছে যে নতুন করে উপস্থাপনা করেছিলেন। হুগো দা ভ্রিসের থিওরিটা হচ্ছে মিউটেশন থিওরি। তিনি মিউটেশনটাকে খুব ভালো করে ব্যাখ্যা করতে পেরেছেন। মিউটেশন থিওরি দিয়ে এই যে ডারউইনের যে পয়েন্ট নাম্বার 4 ভ্যারিয়েশন এবং অ্যাডাপ্টেশনটা কি করে আসছে সেটা তিনি খুব ভালো করে ব্যাখ্যা করেছেন। আর্নস্ট মায়ার, ডবঝানস্কি এই সমস্ত ন্যাচারালিস্ট বা ইভলিউশনিস্ট বায়োলজিস্টরা ডারউইনের থিওরিটাকে হচ্ছে যে সায়েন্টিফিক্যালি আরো হচ্ছে যে পিওর, হচ্ছে যে প্রুফ গুলোকে আরো স্ট্রং করেছেন উইথ দ্য লাইট অফ দ্য মডার্ন বায়োলজিক্যাল কনসেপ্ট। আণবিক জীববিদ্যা বা মলিকিউলার বায়োলজি থিওরি গুলো দিয়ে আরো কত ভালোভাবে সেটাকে সূক্ষ্মভাবে বর্ণনা করা যায় সেইটা ভালো করে প্রতিষ্ঠা করেছেন। সেটাই আমরা তখন মডার্ন সায়েন্টিফিক সিনথেটিক থিওরি হিসেবে বলবো, হয়েছে। এর আবার পার্টিকুলার কিছু কিছু হচ্ছে যে প্রপোজাল আছে। প্রপোজাল গুলো কি কি এবার আমরা আলোচনা করব।